যে আমরা ইন্ডিয়ার সঙ্গে চোখে চোখ রেখে কথা বলতে পারি। ভারতের যে সরকার সেটা বাংলাদেশের জনগণের বিপক্ষে। মানুষের আসলে আপনার রক্ত গঙ্গা বয়ে যাবে লাশ। বাংলাদেশের সকল তরুণের উচিত এখন সরাসরি রাজনীতিতে যুক্ত হওয়া। ধন্যবাদ। এই ইন্টারিম গভর্নমেন্ট যে জিনিসটা আমি মনে করি যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে মর্যাদার, সেটা হচ্ছে আমাদের যে ব্যক্তিগত নাগরিক যে মর্যাদা বোধের যে জায়গাটা। সরকার বলছে যে আপনারা আমাদেরকে এমপ্লয় করেছেন, গণ অভ্যুত্থান যে ছাত্র নাগরিকের অংশগ্রহণে যে গণ অভ্যুত্থান হয়েছে সেটাকে বারবার তারা আসলে রিকগনাইজ করছেন। এই জিনিসটা আমি মনে করি যে আমাদেরকে নাগরিক হিসেবে, আমাদেরকে ব্যক্তি হিসেবে সম্মানের জায়গাটাকে মর্যাদাবান করে, অনেক জোরদার করে এই বিষয়টাকে। এবং এর চেয়ে আরেকটা খুবই গুরুত্বপূর্ণ আমি মনে করি, বাংলাদেশে আমরা কেউ কখনোই ভাবি নাই যে আমরা ইন্ডিয়ার সঙ্গে চোখে চোখ রেখে কথা বলতে পারি। এই সরকার আমাদের জাতিগতভাবে যে আমরা যে একটা স্বাধীন সার্বভৌম দেশ, আমাদের যে আসলে নিজেদের বিষয়গুলো নিয়ে নিজেরা সিদ্ধান্ত নেওয়ার জায়গা, আমাদের এখানে যে আমরা আসলে বহির্বিশ্ব কারোরই, সেটা যেই হোক না কেন, কাউকে যে আমরা আসলে তাদের উপর আমরা ছেড়ে দিব না, আমরা যে আসলে আমাদের বিষয়গুলো আমরাই হ্যান্ডেল করব। এবং এখানে যদি কেউ যদি আমাদের উপর দাদাগিরি করতে চায়, নাকতালি করতে চায়, সেটা যে আমরা আসলে সহ্য করব না। বিশেষ করে ভারত যে আমাদের গত 15 বছর ধরে, এবং আমি বলবো যে স্বাধীনতার পর থেকে ভারত এখানে সবসময় বাংলাদেশের জনগণের, ভারতের যে সরকার সেটা বাংলাদেশের জনগণের বিপক্ষে। স্বাধীনতার যুদ্ধে তাদের একটা বিশাল অবদান আছে আমাদের দেশের জন্য, আমাদের স্বাধীনতার জন্য। কিন্তু এর পরবর্তীতে প্রতিটা সরকারের সঙ্গে তারা আসলে বাংলাদেশের স্বার্থ বিরোধী বিভিন্ন কর্মকাণ্ডে আসলে যুক্ত ছিল, বা সরকারগুলোকে তারা আসলে বাধ্য করেছিল সেরকম কর্মকাণ্ডে অংশ নিতে। এই প্রথম একটা সরকার বাংলাদেশের জনগণের পক্ষে অবস্থান করে ভারত সরকারকে একটা চোখে চোখ রেখে সঠিক একটা জবাব দিয়েছে যে আমাদের বিষয়গুলো আমরা হ্যান্ডেল করব, আপনারা নাক গলাবেন না। এবং বাংলাদেশের স্বার্থ বিরোধী কোনো কর্মকাণ্ড আপনারা যদি করেন, সেটা যে দেশই হন, সেটাতে আমরা অবশ্যই সেটার বিপদ আপনাদের দিকেও ফিরে আসবে। এই যে চোখে চোখ রেখে কথা বলা, ফিরতে একটা জবাব দেয়া, আমাদের জীবদ্দশায় আমরা দেখতে পারবো, এটা হয়তো আমরা আসলে কেউই আগে ভাবি না। আমি মনে করি যে এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ একটা অ্যাচিভমেন্ট। সরকারের আরও কিছু অ্যাচিভমেন্টের কথা অবশ্যই বলা যায়, যে আরব আমিরাত থেকে যে 57 জনকে যে আসলে একেবারে মুক্ত করে আনা সম্ভব হলো, এই সরকারের, আগের সরকার আমরা কি দেখেছিলাম, তারা আসলে এই বিষয়টা নিয়ে উল্টো আমাদেরই আসলে দোষ, এরকম একটা তাদের ছিল আসলে অ্যাটিটিউড। কিন্তু আমাদের সরকার কি আমাদের জনগণের নিরাপত্তার বিষয়টাকে নিশ্চিত করার স্বার্থে আরব আমিরাত সরকারের সঙ্গে যোগাযোগ করেছেন, এবং যার পরিপ্রেক্ষিতে আরব আমিরাত সরকার এই 57 জনকে আসলে নিঃশর্ত মুক্তি দিয়েছেন। আরব আমিরাত সরকারকে ধন্যবাদ, আমাদের সরকারকে ধন্যবাদ, আমাদের সরকারকে স্যালুট। ছোট ছোট অনেকগুলো বিষয় নিয়ে আসলে কথা বলা যায়। আমাদের যে আসলে তেলের দাম কমলো, ওবায়দুল কাদের সাহেব তিনি বলেছিলেন যে সরকার পতন হলে 5 লাখ, 3 লাখ, এরকম বিভিন্ন জন বিভিন্ন সংখ্যা বলেছেন, যে মানুষের আসলে আপনার রক্ত গঙ্গা বয়ে যাবে, লাশ পড়ে যাবে, এরকম তারা আসলে বলেছিলেন। কিন্তু আমরা কি দেখেছি, এই গণ অভ্যুত্থানের পরে আবার মনে হয় 3 লাখ কি 300 জন আওয়ামী লীগারের আসলে লাশ পড়ে নাই। যতজনের তবুও যে কিছু হয় নাই সেটা আমি বলবো না, অনেক জায়গাতেই আসলে এক ধরনের প্রতিহিংসা, প্রতিশোধ, এই সমস্ত ঘটনাগুলো ঘটেছে, কোথাও কোথাও দখল হয়েছে, এখনও এই জিনিসগুলো চলছে। অবশ্যই আমরা এগুলোকে অ্যালাউ করি না, এগুলোকে আমরা শক্ত হাতে, আমরা চাই যে এই সরকার আসলে শক্ত হাতে এগুলোকে দমন করবে। কোনো ধরনের রাহাজানি, বিচার বহির্ভূত কোনো ধরনের এখানে জুলুম, নিপীড়ন, কোনো ধরনের হত্যাকাণ্ড, এগুলো অবশ্যই আমরা বাংলাদেশের জনগণ আমরা এগুলো কোনো অবস্থাতেই অ্যাকসেপ্ট করব না। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের বাংলাদেশ, এই সরকার আমাদের সরকার, এই সরকার কোনো অবস্থাতেই কোনো ধরনের এখানে বিচার বহির্ভূত কোনো কিছু করবে না, বা সেটাকে প্রশ্রয় দিবে না। এবং সেই জায়গাটায় আমি মনে করি যে সরকারের বিশাল সফলতা আছে। যতটুকু দুর্বলতার জায়গা আছে সেটার কথা আমি অবশ্যই স্বীকার করে নিচ্ছি। তরুণদের বাংলাদেশের এই 50 বছরের বাংলাদেশে সবচেয়ে বেশি ষড়যন্ত্র যাদের বিরুদ্ধে হয়েছে সেটা হচ্ছে যে আসলে তরুণ যুব। এখানকার তরুণরা যাতে শারীরিকভাবে, মানসিকভাবে কখনো যাতে শক্তিশালী না থাকে, কখনো যাতে আসলে বিকশিত না হয়, তার সব প্রচেষ্টা, সব প্রজেক্ট এই বাংলাদেশ সরকারের বিগত সরকারগুলো আসলে করেছিল। এর বিপরীতে, এবং তার ফলাফল ছিল যে তরুণদের মধ্যে একটা প্রবণতা ছিল যে আই হেট পলিটিক্স, যে রাজনীতি
থেকে তরুণদেরকে আসলে দূরে সরিয়ে রাখা বা রাজনীতিকে একটা সবচেয়ে নোংরা সবচেয়ে বাজে একটা জিনিস হিসেবে উত্থাপন করা, এই সব কিছু ছিল আসলে সেই ষড়যন্ত্রের অংশ। অবশ্যই এটা শুরুটা হচ্ছে যে আপনার শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা, ড্রাগস, আপনার এখানে যে আসলে পর্নোগ্রাফির বিস্তার, এখানে যে আপনার মোবাইল ফোনের বিস্তার, এখানে যে আপনার অনলাইন জুয়া, অফলাইন জুয়ার বিস্তার, এখানে যে আসলে কোনো খেলার মাঠ নাই, সাঁতার শেখার জায়গা নাই, সাইক্লিংয়ের জায়গা নাই, এই সব কিছু আসলে একটা বৃহত্তর পরিকল্পনার অংশ, যে বাংলাদেশের তরুণরা যাতে আসলে শারীরিক মানসিকভাবে বিকশিত না থাকে, তাদের যাতে মেরুদণ্ড না থাকে, তাদের যাতে সাহস না থাকে। এবং এই প্রকল্পকে ভেস্তে দিয়ে বাংলাদেশের তরুণরা একেবারে মানে আমাদের সবাইকে সর্বোচ্চ রকমের অবাক করে দিয়ে তারা কিন্তু রাজপথ দখল করেছে। তারা তাদের দাবি দাওয়াগুলো আদায় করার জন্য বুক পেতে দিয়েছে, অস্ত্রের সামনে, গোলা বারুদের সামনে তারা বুক পেতে দিয়ে বাংলাদেশকে দ্বিতীয়বার স্বাধীন করেছে। আমি মনে করি যে এই যে পরিবর্তিত পরিস্থিতি, এই যে নতুন বাংলাদেশ, এই যে গণঅভ্যুত্থানের বাংলাদেশ, এটার পুরো সুফল যদি আমরা আসলে ধরে রাখতে চাই, দুইটা বিষয়। এক হচ্ছে যে এখানে যাতে আবার কখনো মাফিয়ারা ফিরে আসতে না পারে, মাফিয়াতন্ত্র যাতে আসলে আমরা এখান থেকে একেবারে সমূলে উৎপাটন করতে পারি, এবং অবশ্যই যাতে আমাদের এই বাংলাদেশের যে সম্ভাবনার জায়গাগুলো, রাজনৈতিকভাবে, সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে, সেই সম্ভাবনার জায়গাগুলোকে যদি আমরা আসলে পুরোপুরি আসলে এক্সপ্লোর করতে চাই, বাংলাদেশের মানুষের পক্ষে আসলে আনতে চাই, আমি মনে করি যে তরুণদের এই স্পিরিটটাকে ধরে রাখতে হবে। এক, তরুণরা যে সরকারে জয়েন করেছে, তরুণরা যে আপনার একটা জাতীয় আপনার নাগরিক ঐক্য কমিটি করছে, এগুলোকে আমি খুব পজিটিভলি দেখি। এবং আমি মনে করি যে বাংলাদেশের সকল তরুণের উচিত এখন সরাসরি রাজনীতিতে যুক্ত হওয়া। যে যারা আসলে তাদেরকে আসলে রাজনীতি বিমুখ করে রেখেছিল, তাদেরকে রিপ্লেস করে তরুণদের উচিত এখন আসলে দলগুলোর, আপনি যেই দলের হন, আপনি বিএনপি করতে চান, আপনি জামাত করতে চান, আপনি জাতীয় পার্টি করতে চান, আপনি রাষ্ট্র সংস্কার আন্দোলন করতে চান, যেই দলে আপনি করতে চান, আপনি সেই দলের সঙ্গে যুক্ত হন, সেই দলের নেতৃত্ব দেন। এইটা আমি মনে করি যে তরুণদের জন্য আমার বিনীত অনুরোধ থাকবে যে আপনারা সরাসরি রাজনীতিতে যুক্ত হন, কিংবা আপনারা যদি একটা নতুন প্ল্যাটফর্মও করতে চান, আমি সেটাকে ওয়েলকাম করি। কিন্তু যেটাই করেন না কেন, আপনাদেরকে দলীয় রাজনীতিতে, এই বাংলাদেশের যে রাজনীতি, এটার যে লাগাম আপনারা আসলে অনেক দিন পরে আসলে দখল করতে পেরেছেন, এইটা কোনো অবস্থাতে আপনাদের হাতছাড়া করা যাবে না। এটাই আমার মত। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। আমি তো মনেই করি যে অলরেডি আসলে বেশ কিছু রাজনৈতিক দল তারা আসলে তরুণদের এই জায়গাটা আসলে বুঝতে পেরেছেন, এবং সেই অনুযায়ী তারা আসলে কিছু কিছু কাজও আসলে করছেন। কিন্তু আমি মনে করি যে এইটা যথেষ্ট না। তরুণরা যে বলছেন যে রাষ্ট্র সংস্কার লাগবে, তার একটা শুরুর জায়গা অবশ্যই সংবিধান সংস্কার, কিন্তু তার একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে যে রাজনীতির সংস্কার, সামাজিক সংস্কার। রাজনৈতিক সংস্কারের মধ্যে রাজনৈতিক দলের যে এনভায়রনমেন্টগুলো থাকে, যে কালচারগুলো থাকে, যেভাবে তারা আসলে কাজ করে, যেভাবে আসলে তারা সিদ্ধান্ত নেয়, সিদ্ধান্তগুলো ইমপ্লিমেন্ট করে, যেভাবে তারা আসলে পলিসিগুলো নির্ধারণ করে, এই জায়গাগুলোতে সিরিয়াস পরিবর্তনের খুব দরকার, সংস্কারের আসলে দরকার। এবং এই সংস্কারের জায়গাটায় তরুণদের আসলে এখানটা দায়িত্ব নিতে হবে, এবং তাদেরই আসলে এই জায়গাগুলোতে গিয়ে এই রাজনৈতিক সংস্কারের যে আসলে পরিবর্তন দরকার, রাজনীতির যে আসলে সংস্কার দরকার, রাজনীতির সংস্কৃতির যে পরিবর্তন দরকার, এবং এই জায়গাগুলো লিড আসলে তরুণদের নিতে হবে। এবং আমি মনে করি যে যদি রাজনৈতিক দলগুলো এই জায়গাগুলো থেকে অ্যাকোমোডেট করতে না পারে, তারা যদি আসলে তরুণদেরকে ওয়েলকাম করতে না পারে, সেই রাজনৈতিক দলগুলো বিলীন হয়ে যাবে। নতুন একটা বাংলাদেশের আসলে জন্ম হয়েছে আপনার এই 24 সালে। 71 সালে আমরা একবার স্বাধীন হয়েছিলাম, তো এইটা খুবই গুরুত্বপূর্ণ একটা অ্যাচিভমেন্ট। কিন্তু এই জায়গাটায় এটা শেষ না। কিন্তু আমাদের যদি এই স্বাধীনতা, এই সার্বভৌমত্ব, এই যে নাগরিক মর্যাদা, এই যে জনগণের যে অধিকার, ক্ষমতায়ন, আমরা যদি এই স্বাধীনতা, সার্বভৌমত্ব এগুলোকে যদি ধরে রাখতে চাই, আমরা যদি চাই যে এখান থেকে প্রথমত ফ্যাসিবাদকে আমরা পুরোপুরি উৎপাটন করব, এবং দ্বিতীয়ত আবার কোনো যাতে ফ্যাসিবাদ এখানে আসলে আবার চড়াও হতে না পারে, এখানে যাতে ফ্যাসিবাদ আবার আসলে দখল করতে না পারে, কোনো ফ্যাসিস্ট সরকার এখানে যাতে হতে না পারে, সেই জন্য আমাদের এই যে গণ ঐক্য, যেটা প্রথমত যে গণ ঐক্য, যেটা এই যে আমাদের যে গণ অভ্যুত্থানের যে একটা স্পিরিট, এই স্পিরিটের জায়গাটাকে শক্তভাবে ধরে রাখতে হবে। এই সরকারকে অবশ্যই সফল হতে হবে। ন্যূনতম মানুষের যে যান জবান সম্মানের যে অধিকারের জায়গাগুলো, দ্রব্যমূল্য সব কিছু যে আসলে অন্তত দ্বিগুণ, কিছু না কোথাও 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 3 গুণ,
এই জায়গাগুলোকে আমাদের আসলে অবশ্যই সমাধান করতে হবে। মানুষকে একটা রিলিফ দিতে হবে। মানুষ যে আসলে দেয়ালে পিঠ ঠেকে গেছিল আসলে বিগত সরকারের আমলে, সেই জায়গা থেকে মানুষকে কিছুটা স্বস্তির জায়গা দিতে হবে এবং অবশ্যই বাংলাদেশকে পার্মানেন্টভাবে এই জিনিসগুলো থাকে যাতে মাফিয়াতন্ত্র থেকে যাতে আসলে বাংলাদেশ মুক্ত থাকে, সেই জন্য যে প্রয়োজনীয় যে সংস্কারগুলো সেগুলোর উদ্যোগ দ্রুততম সময়ের মধ্যে নিতে হবে। আমরা যদি মনে করি যে আমরা মোটা দাগে যদি 3-5টা পয়েন্টও যদি আমরা আসলে সব বাংলাদেশে একটা জন ঐক্য যদি আসলে তৈরি হয়, সেই 3-5টা পয়েন্টই আসলে জনগণকে সঙ্গে নিয়ে জনগণের ম্যান্ডেটের মাধ্যমে যে সংবিধান সংস্কার সভার একটা ইলেকশনের মাধ্যমে আমরা যদি আসলে ন্যূনতম না মানে মতৈক্যের জায়গাগুলোতে যদি আমরা সংস্কার করতে পারি, এইটা আসলে আরেকটা মানে নতুন বাংলাদেশের আসলে একটা যাত্রা শুরু হবে, সংস্কার যাত্রা আসলে শুরু হবে। এই 3-5টা সংস্কারের বেনিফিট যখন আসলে বাংলাদেশের জনগণের ঘরে ঘরে যখন আসলে পৌঁছাবে, তখন আসলে দাবি উঠবে যে পরবর্তী সংস্কার দফার, তখন আবার হয়তো 3টা 5টা 10টা এভাবে আসলে বাংলাদেশ বিশ্বের একটা মানে আপনার একটা নেতৃত্বের জায়গায় চলে আসবে যে কিভাবে আসলে মাফিয়াতন্ত্রকে বিদায় করে জনগণের ক্ষমতাতন্ত্র গণক্ষমতাতন্ত্র আসলে প্রতিষ্ঠা করতে পারে। আমি মনে করি যে অলরেডি দক্ষিণ এশিয়া আপনি দেখবেন যে ইন্ডিয়াতে এখন বাংলাদেশের স্লোগান দিয়ে আপনার আসলে আন্দোলন হচ্ছে, সরকার বিরোধী আন্দোলন হচ্ছে। আপনার পাকিস্তানে তো একেবারে প্রায় গণ অভ্যুত্থানের মতো একটা পরিস্থিতি আসলে তৈরি হয়েছে। আমি মনে করি যে এইটা আসলে শুরু। বাংলাদেশ আসলে শুধু দক্ষিণ এশিয়াকে না, বাংলাদেশ আসলে বিশ্বকে নেতৃত্ব দেওয়ার সেই ক্ষমতা রাখে, সেই যোগ্যতা রাখে এবং ইনশাল্লাহ আমরা অবশ্যই সেটা করব। সেই জন্য আমাদের যেটা করতে হবে, এক হচ্ছে এই সরকারের যে স্টাবিলিটি, প্রতিদিন যে আসলে এই সরকারের বিরুদ্ধে বিভিন্ন রকমের ষড়যন্ত্র হচ্ছে, তাকে ফেলে দেওয়ার চক্রান্ত হচ্ছে, তাকে বিভিন্নভাবে আপনার ব্লেমিং করার চেষ্টা করা হচ্ছে, যে এই জায়গাগুলো থামাতে হবে। সরকারকে কাজ করার সুযোগ করতে হবে, সুযোগ দিতে হবে। আমাদের সবাইকে আসলে সরকারকে হেল্প করতে হবে। আমরা সবাই যদি আসলে সরকারকে হেল্প করতে পারি এবং সরকারের গঠনমূলক সমালোচনা খুবই গুরুত্বপূর্ণ। আগের সরকারগুলোকে যেভাবে আসলে তাদের গুন্ডা পান্ডারা যেরকম আসলে তেলবাজি করে চলতো, সেটা যাতে কোনো অবস্থাতে এই সরকারের সময় না হয়। আমরা সরকারের প্রতিটা ভালো কাজের সঙ্গে সাপোর্ট করব এবং প্রতিটা খারাপ কাজ, ভুল কাজ বা কাজ না করা, সেটাকে আসলে উদ্যোগহীনতা, সেটাকে আমরা অবশ্যই গঠনমূলক সমালোচনা আমাদের করতে হবে। এইভাবে যদি আমরা আসলে করতে পারি, এই সরকারকে যদি আমরা সফল করতে পারি, এই সরকারের মাধ্যমে যদি আসলে রাষ্ট্র সংস্কার যাত্রা সেটা যদি আসলে শুরু করতে পারি, বাংলাদেশ কখনোই আর সেই লুপ হলে ফিরে যাবে না। বাংলাদেশ বরঞ্চ বিশ্বকে নেতৃত্ব দিবে ইনশাআল্লাহ। নিশ্চয়ই, অ্যাবসলিউটলি। আমাদের এখানে যে আসলে মাফিয়াতন্ত্র আছে, এটা কিন্তু সংবিধানে যে আপনার সরাসরি লেখা আছে যে বাংলাদেশে মাফিয়াতন্ত্র থাকবে সেভাবে তো না। এটা আছে বিভিন্ন পলিসির মাধ্যমে, সংবিধানের বিভিন্ন আপনার ফাঁকফোকর থেকে, যদি কিন্তু তবে শর্ত সাপেক্ষ, এই সমস্ত বিষয়গুলো থেকে এটা শুরু। এটা শেষ ধরেন যে একেবারে সামাজিক আমাদের যে বিচারের জায়গাগুলো, সামাজিক যে সম্পর্কের জায়গাগুলো, এগুলোতে গিয়ে আসলে এটা আরও চরম রূপ ধারণ করে। কিন্তু সূত্রের জায়গাটা হচ্ছে অবশ্যই সংবিধানে। আমাদেরকে সমাধানের যে যাত্রা সেটা সংবিধান থেকেই করতে হবে অবশ্যই, কিন্তু এইটা শুধুমাত্র সংবিধানের মধ্যেই রাষ্ট্র সংস্কারটা সীমাবদ্ধ না। রাষ্ট্র সংস্কার করতে গেলে আপনাকে অবশ্যই সংবিধানের সংস্কার যেমন করতে হবে, আইনের বেশ কিছু সংস্কার করতে হবে, আপনার বিভিন্ন যে রাষ্ট্রীয় যে পলিসিগুলো সেগুলো সংস্কার করতে হবে, আপনার সামাজিক যে নর্মসের জায়গাগুলো সেখানে সংস্কার লাগবে, অর্থনৈতিক অনেকগুলো বিষয়ে সংস্কার লাগবে। মোটা দাগে একটা নতুন বাংলাদেশ, একটা নতুন আসলে গড়ে তোলা, এই জায়গাগুলো আসলে করতে হবে। এবং এই জিনিসগুলো যদি আমরা আসলে করতে পারি, তাহলে আমরা আর কখনোই ওই মাফিয়াতন্ত্রে ফেরত যাব না ইনশাল্লাহ। আচ্ছা, মানে একটা যখন গণ অভ্যুত্থান আসলে হয়, তখন মানুষের অনেক কিছু আকাঙ্ক্ষা থাকে যে আসলে মানে মানুষের হাতে যখন ক্ষমতা থাকে, মানুষ ফিল করে যে আহা আমার যদি ওইটা হইতো। মানুষের এই আবেগের জায়গাটাকে আমি রেসপেক্ট করি। আবার একই সঙ্গে আমি সতর্ক করে দেই, এখানে কারো আবার শয়তানিও থাকতে পারে। সেটা হচ্ছে যে প্রয়োজনীয় আলাপকে পাশ কাটিয়ে অপ্রয়োজনীয় আলাপগুলোকে আসলে সামনে তুলে এনে এটার মাধ্যমে একটা বিভক্তি তৈরি করা, এবং এই বিভক্তি যদি এটা যদি আসলে তারা তৈরি করতে পারে, তাহলে এখানে এই সরকারকে আসলে ব্যর্থ করা, জনগণের সরকারকে ব্যর্থ করা, এবং এখানে আবারও আওয়ামী মাফিয়াতন্ত্র বা যে কোনো একটা মাফিয়াতন্ত্র এখানে আবার পুনরায় ফেরত আনার
একটা সুবিধা তাদের আসলে হইতে পারে। সো এইখানটা আমি প্রথমত সাধারণ জনগণের যে আবেগের জায়গাটা, তারা চান যে আহা আমার আমার এই জাতীয় সঙ্গীত যদি ওইটা হইতো, আমার আমার জাতীয় ফুল যদি ওইটা হইতো, আমি যদি এইটা পাইতাম, এই আবেগের জায়গাটাকে আমি অবশ্যই রেসপেক্ট করি। কিন্তু আমি মনে করি যে বাংলাদেশের জনগণ খুবই সচেতন, তারা জানে যে আসলে কোনটা প্রয়োজনীয় আলাপ আর কোনটা অপ্রয়োজনীয় আলাপ, কোনটা আমার এখন লাগবে। বাংলাদেশের জাতীয় সঙ্গীত, আমি পার্সোনালি বাংলাদেশের জাতীয় সঙ্গীতটা আমি খুবই পছন্দ করি, কিন্তু ধরলাম যদি এই জাতীয় সঙ্গীত যদি আসলে বাংলাদেশের বেশিরভাগ মানুষ যদি পছন্দ নাও করেন, এই জাতীয় সঙ্গীতের কারণে কেউ আমাদেরকে কিন্তু খুন করতে পারে না, কেউ আমাদেরকে গুম করতে পারে না, কেউ আমাদের দিকে গুলি চালাতে পারে না, কেউ নিরস্ত্র মানুষকে হামলা করতে পারে না, কেউ আপনার এই যে লুটপাট, পাচার, দ্রব্যমূল্য, এই দুর্নীতি এইসব করতে পারে না। সো আমরা আগে রাষ্ট্রে আমাদের মালিকানা, আমাদের হক, আমাদের অধিকারের জায়গাগুলো আমরা নিশ্চিত করি। আমরা এটা নিশ্চিত করি যে এখানে কেউ আমাদেরকে গুলি করতে পারবে না। আমরা আমাদের আকাঙ্ক্ষার জায়গাগুলো নির্ভয়ে নিশ্চিতভাবে আসলে বলতে পারবো আমরা সঠিক দামে সঠিক সার্ভিস, সঠিক পণ্যটা আমরা পাবো। আমাদের জীবনের নিরাপত্তা থাকবে, আমাদের জানের নিরাপত্তা থাকবে, জবানের নিরাপত্তা থাকবে, এবং খুবই গুরুত্বপূর্ণ আমাদের সম্মানের নিরাপত্তা থাকবে। এই জিনিসগুলো যদি আমরা আসলে নিশ্চিত করতে পারি, এগুলোকে যদি আমরা আসলে প্রায়োরিটি দেই প্রথমত, তাহলে আসলে এরকম অনেক বিতর্ক বাদ হয়ে যাবে আমরা যদি এই জায়গাগুলোতে ফোকাস করি। এবং আমি বিশ্বাস করি বাংলাদেশের জনগণ এই জায়গাগুলোতে ফোকাস, কেউ কেউ যে আসলে বিভিন্ন ষড়যন্ত্র করছেন, বিভিন্ন গেম খেলছেন, এখানে বিভিন্ন আপনার অপ্রয়োজনীয় বা পরের কম গুরুত্বপূর্ণ আলাপকে খুব গুরুত্বপূর্ণ করে তোলার চেষ্টা করছেন, এটা কেউ দিন শেষে সফল হবেন না।